বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব ৫ দশকেরও বেশি সময়ের পরীক্ষায় গড়ে ওঠা এক নির্ভরতার নাম। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে সময়ের পরিক্রমায় এ সম্পর্ক আজ পৌঁছেছে কৌশলগত অংশীদারিত্বের অনন্য উচ্চতায়। উন্নয়ন, প্রযুক্তি, অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতির বহুমাত্রিক গল্প নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ঢাকা বেজিং এক্সপ্রেস। চ্যানেল 24 এবং চায়না মিডিয়া গ্রুপ সিএমজির যৌথ প্রযোজনায় আমরা তুলে ধরছি দুই দেশের অগ্রযাত্রা, সম্ভাবনার সব গল্প। সঙ্গে আছি আমি লুৎফর কবির। বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর চীন বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ভবিষ্যতে টেক্সটাইল খাতে পরিবেশ বান্ধব যন্ত্রাংশ সরবরাহ করতেও তার দেশ প্রস্তুত। বৃহস্পতিবার রাজধানী ঢাকার বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার ICCB-তে বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপো 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশে চীনের বিনিয়োগ দুই দেশের বাণিজ্য ব্যবধান কমাবে। সবুজ প্রযুক্তি নির্ভর টেক্সটাইল শিল্পে বাংলাদেশ চীন অংশীদারিত্ব জোরদারের লক্ষ্য এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি নিয়ে এক ছাদের নিচে এ খাত সংশ্লিষ্ট দুদেশের অর্ধশতাধিক স্টল, যেখানে ব্যবসায়ীরা তাদের আধুনিক সব প্রযুক্তি মেলে ধরেছেন এবারের প্রদর্শনীতে। বৃহস্পতিবার ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার ICCB-তে শুরু হয় বাংলাদেশ চীন সবুজ বস্ত্রশিল্প প্রদর্শনী 2026। প্রথম দিনেই এটি যেন হয়ে ওঠে বস্ত্রশিল্পের মিলন মেলায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সহ অনেকে। বাণিজ্যমন্ত্রী বলেন, চীনের বিনিয়োগ দুই দেশের বাণিজ্য ব্যবধান কমাতে সাহায্য করবে। আমরা চাই চীনের সহযোগিতায় বাংলাদেশেও তেমন বিস্ময়কর পরিবর্তন ঘটুক। প্রযুক্তি, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিকে দক্ষ ও উন্নত অর্থনীতিতে রূপান্তরের ক্ষেত্রে চীন অসাধারণ সফলতা অর্জন করছে। আমি মঞ্চে ওঠার আগে আলোচনা হচ্ছিল কিভাবে চীনা বিনিয়োগের মাধ্যমে আমাদের বন্ধ মিলগুলো সচল করা যায়। পাট খাত এবং সৌরবিদ্যুৎ উৎপাদনেও চীনের সহায়তা ও অংশীদারত্ব কামনা করি। এ সময় চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হয়েছে। বাংলাদেশের শতভাগ টেক্সটাইল পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে চীন, যা 2028 সালের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে। ভবিষ্যতে আরও বাংলাদেশি পণ্য চীনের বাজারে প্রবেশের সুযোগ পাবে এবং চীনের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করা হবে। দুদেশের যৌথ প্রচেষ্টার মাধ্যমে পরিবেশ বান্ধব বস্ত্র খাতে সহযোগিতা আরও ফলপ্রসূ হবে। এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফাইজুল আলম সহ চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ CEAB এর সভাপতি হান খুন সহ আরও অনেকে। এরপরই ফিতা কেটে উদ্বোধন করা হয় মেলার। ঘুরে দেখেন বস্ত্রখাত সংশ্লিষ্ট স্টল, কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে। এবারের মেলায় অংশ নিয়েছে একাডেমি অব গার্মেন্ট টেকনোলজি বাংলাদেশ AGTBর স্টল বা গার্মেন্ট টেক পিটি। আমরা একটা NGO formed in Bangladesh for the betterment of the Bangladeshi people, focused on training international level of supply chain. গার্মেন্ট সংশ্লিষ্টরা জানান, এমন আয়োজনের মাধ্যমে বাড়ছে দুদেশের ব্যবসার পরিধি। এছাড়া প্রথম দিনে ছিল টেক্সটাইল শিক্ষার্থীদেরও অংশগ্রহণ। আমরা চায়না থেকে সোয়েটার ইয়ার্ন ইম্পোর্ট করে থাকি। সোয়েটার ইয়ার্ন, যেটা সোয়েটার বানাইতে যে ইয়ার্নটা ইউজ হয়, সেটা আমরা চায়না থেকে ইম্পোর্ট করি। 3 দিন ব্যাপী এবারের প্রদর্শনীতে অংশ নিয়েছে একাধিক চীন ও বাংলাদেশের টেক্সটাইল প্রতিষ্ঠান। এতে স্থান পেয়েছে টেক্সটাইল খাতের নতুন আবিষ্কার ও প্রযুক্তি সম্বলিত যন্ত্রাংশ। পরিবর্তনশীল বৈশ্বিক রাজনীতি আর অর্থনৈতিক অনিশ্চয়তার এই সময়ে বাংলাদেশ ও চীনের কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ঢাকায় অনুষ্ঠিত হলো এক উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠক। চায়না বাংলাদেশ রাউন্ড টেবিল অন গভর্নেন্স এক্সপিরিয়েন্স শীর্ষক এই আয়োজনে গুরুত্ব পেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, নদী ব্যবস্থাপনা এবং আধুনিক নগর পরিবহনের মতো জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলো।
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এই বৈঠকের বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক নতুন মাত্রায় এগিয়ে নিতে ঢাকায় অনুষ্ঠিত হলো উচ্চ পর্যায়ের চায়না বাংলাদেশ রাউন্ড টেবিল অন গভর্নেন্স এক্সপিরিয়েন্স, শাসন ব্যবস্থা, কৌশলগত সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, নদী ব্যবস্থাপনা ও নগর পরিবহন। নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দেশের নীতি নির্ধারক, গবেষক ও বিশেষজ্ঞরা অংশ নেন দিনব্যাপী এই আলোচনায়। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে সেন্টার ফর চায়না স্টাডিজ, সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ, ঢাবি। উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, SIIS এর প্রেসিডেন্ট ছেন তং শিয়াও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ABM উবাইদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেজর জেনারেল ASM রেদওয়ানুর রহমান। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে উন্নয়ন, নিরাপত্তা ও সুশাসনের ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বিশ্ব ব্যবস্থা ক্রমেই অনিশ্চয়তার মুখে পড়ছে। যুদ্ধ, অস্থিরতা ও পারস্পরিক অবিশ্বাসের এই সময়ে বাংলাদেশ ও চীনের মতো বন্ধুপ্রতিম দেশগুলোর মধ্যে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন। অন্যদিকে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক অগ্রগতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে চীন আগামীতেও সহযোগিতা অব্যাহত রাখবে। বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের যোগাযোগ আরও ঘনিষ্ঠ হয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় চীন সবসময় দৃঢ় সমর্থন দিয়ে যাবে। SIIS এর প্রেসিডেন্ট ছেন তং শিয়াও তার বক্তব্যে বলেন, দুই দেশের সহযোগিতার মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের জীবনমান উন্নয়ন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা। আজকের সংলাপে কৃত্রিম বুদ্ধিমত্তা, নিরাপত্তা, নদী ব্যবস্থাপনা এবং পরিবহন শাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে। চীন এই ক্ষেত্রগুলোতে দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে, যা বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে। দিনব্যাপী সেমিনারে 3টি গুরুত্বপূর্ণ সেশনে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের প্রথম অধিবেশন ছিল আন্তর্জাতিক পরিস্থিতি এবং বাংলাদেশের উপর এর প্রভাব বিষয়ক আলোচনা। দিনের দ্বিতীয় গোলটেবিল বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। দিনের শেষ অধিবেশনের বিষয় ছিল নদী ও নগর পরিবহন শাসন। দিনব্যাপী এই গোলটেবিল বৈঠক দুই দেশের পারস্পরিক আস্থা, জ্ঞান বিনিময় এবং ভবিষ্যৎ কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে বলেও আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। বাংলাদেশের তরুণদের আন্তর্জাতিক চাকরির বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে শিক্ষা ও দক্ষতা উন্নয়নে যৌথ উদ্যোগ জোরদার করেছে বাংলাদেশ ও চীন। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত চীন বাংলাদেশ শিক্ষা সম্মেলন 2026-এ দুই দেশের নীতি নির্ধারকরা গুরুত্ব দিয়েছেন চীনা ভাষা শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং গবেষণা সহযোগিতার উপর। বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল চীন বাংলাদেশ শিক্ষা সম্মেলন 2026। শনিবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এই সম্মেলনে দুই দেশের নীতি নির্ধারক, শিক্ষাবিদ, গবেষক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন। বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে সহযোগিতা করে চায়না বাংলাদেশ এডুকেশন অ্যান্ড কালচার এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, শিক্ষা খাতে অভিজ্ঞতা বিনিময় এবং বাস্তবভিত্তিক সহযোগিতা আরও গভীর করতে প্রস্তুত চীন। বাংলাদেশের শিক্ষা খাত এখন এক নতুন সূচনা বিন্দুতে দাঁড়িয়ে আছে এবং একই সঙ্গে চীন বাংলাদেশ শিক্ষা সহযোগিতাও নতুন ও গুরুত্বপূর্ণ সুযোগের
মুখোমুখি। শিক্ষাকে অগ্রাধিকার, প্রাতিষ্ঠানিক উদ্ভাবন, শিল্প খাতের সমন্বয় এবং উন্মুক্ত সহযোগিতার মাধ্যমে এই অংশীদারিত্ব দুই দেশের আধুনিকায়ন, তরুণদের বিকাশ এবং সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে চায় চীন। সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন বলেন, আধুনিক দক্ষতা ভিত্তিক এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের চীনা বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় আমাদের তরুণদের দেশে ও বিদেশে এমন দক্ষতা ও ভাষাগত সক্ষমতা অর্জন করতে হবে যাতে তারা বাংলাদেশে শিক্ষা গ্রহণ করেও বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন জানান, চীনের সঙ্গে যৌথভাবে কারিগরি ও সাধারণ শিক্ষা কার্যক্রম চালু করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। বাংলাদেশে এখনও বৃত্তিমূলক শিক্ষাকে অনেক ক্ষেত্রে সামাজিকভাবে কম গুরুত্ব দেওয়া হয়, কিন্তু চীনের অভিজ্ঞতা প্রমাণ করে প্রযুক্তিগত ও কারিগরি শিক্ষা অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান চালিকা শক্তি। বাংলাদেশ ও চীনের মধ্যে সবচেয়ে কার্যকর সেতুবন্ধন হতে পারে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা। এই সেতু নির্মিত হবে জ্ঞান, দক্ষতা ও মানব সম্পদ উন্নয়নের ভিত্তিতে। আয়োজকরা জানান, সম্মেলনের মূল লক্ষ্য হল চীন ও বাংলাদেশের মধ্যে শিক্ষা বিনিময় সম্প্রসারণ এবং চীনা ভাষা ও কারিগরি দক্ষতা ভিত্তিক আধুনিক প্রশিক্ষণ মডেলকে এগিয়ে নেওয়া। একই সঙ্গে দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভর্তি কার্যক্রম, শিক্ষাদান পদ্ধতি এবং শিক্ষক প্রশিক্ষণের সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া। 20টিরও বেশি চীনা প্রতিষ্ঠানের অংশগ্রহণ এবং সহস্রাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে দিনব্যাপী চলা এই আয়োজন চীন বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চা পাতা তোলা থেকে শুরু করে ভাজা, শুকানো, এমনকি কেক আকারে প্রস্তুত করা সব কাজেই মানুষের পাশে কাজ করছে মানব সদৃশ্য রোবট। চীনের ফুজিয়ান প্রদেশে ঐতিহ্যবাহী চা শিল্পে প্রযুক্তির এই নতুন প্রয়োগ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বিস্তারিত প্রতিবেদনে। চীনের ফুজিয়ান প্রদেশের ফুতিং শহর, যেখানে সবুজে ঘেরা পাহাড় আর চা বাগানের সমারোহ। পাহাড়ের ঢালে ঝুড়ি আর মাথায় মাথাল পরে নিপুণ হাতে চা পাতা সংগ্রহ করছে একদল রোবট। মানুষের আদলে তৈরি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই রোবটগুলো এখন ফুতিংয়ের চা বাগানের নতুন আকর্ষণ, যারা হুবহু মানুষের মতোই কচি এবং মানসম্মত চা পাতা বেছে নিতে দক্ষ। এক সপ্তাহের বিশেষ প্রশিক্ষণের পর বাস্তব পরিবেশে প্রথমবারের মতো নিজেদের দক্ষতা যাচাই করছে তারা। কাজের সময় নানা ধরনের সমস্যার মুখোমুখি হলেও শেষ পর্যন্ত নির্ধারিত দায়িত্ব সম্পন্ন করতে সক্ষম হয় রোবটগুলো। পাহাড়ি পথে চা পরিবহনের মাধ্যমে উন্নত হয়েছে তাদের চলাচল নিয়ন্ত্রণ ক্ষমতা। অন্যদিকে চা ভাজার সময় তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়েছে রিয়েল টাইম থার্মাল ইমেজিং প্রযুক্তি। মোশন ক্যাপচার প্রযুক্তির মাধ্যমে সংগ্রহ করা তথ্য ব্যবহার করে প্রকৌশলীরা রোবটের 5 আঙ্গুলের নমনীয়তা ও নিয়ন্ত্রণ আরও উন্নত করছেন। ঐতিহ্যবাহী চা শিল্পেও এই প্রযুক্তি নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে শ্রমিক সংকট মোকাবিলায় মানব সদৃশ রোবট কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রোবটের সঙ্গে প্রথমবার চা তৈরি করলাম, যা সত্যিই নতুন অভিজ্ঞতা। এখনও কিছু সীমাবদ্ধতা আছে, তবে ভবিষ্যতে এগুলো আরও উন্নত হবে বলে আমরা বিশ্বাস করি। এই চা তৈরির চ্যালেঞ্জটি ছিল 2026 সালের বিশ্ব মানব সদৃশ রোবট গেমস প্রচারণার প্রথম ধাপ। বিভিন্ন আঞ্চলিক বৈশিষ্ট্যের কাজের মাধ্যমে রোবটগুলোর পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, স্বয়ংক্রিয়ভাবে কাজ করা এবং ব্যবহারিক দক্ষতা যাচাই করা হচ্ছে। আগামী 22 থেকে 26 আগস্ট বেইজিংয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় বিশ্ব মানব সদৃশ রোবট গেমস। সেখানে 30টিরও বেশি প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরা হবে রোবট প্রযুক্তির সর্বশেষ অগ্রগতি। ঐতিহ্যবাহী শিল্প আর আধুনিক প্রযুক্তির এই মেলবন্ধন দেখাচ্ছে ভবিষ্যতের কাজের জগৎ কতটা বদলে যেতে পারে। চীনের দক্ষিণের দ্বীপ হাইনানে এখন লিচুর মৌসুম। ভোরের আলো ফোটার আগ থেকেই ব্যস্ত হয়ে ওঠে এ অঞ্চলের বাগান মালিক ও কর্মীরা।
এসব লিচু স্থানীয় বাজার পেরিয়ে পাড়ি দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। উন্নত প্রযুক্তি, যোগাযোগ ও আধুনিক শুল্ক ব্যবস্থার কারণে হাইনানের লিচু হয়ে উঠছে চীনের বিশ্ব বাণিজ্যের নতুন প্রতীক। চারিদিকে এখন লিচুর সমাহার। থোকায় থোকায় গাছে ঝুলছে রসালো পাকা লিচু। ইতোমধ্যে গাছ থেকে তা নামানোও শুরু করেছেন চাষিরা। চীনের দক্ষিণ অঞ্চলীয় দ্বীপ হাইনানের এসব লিচু নিজ দেশের চাহিদা মিটিয়ে এখন পৌঁছে যাচ্ছে বিশ্ববাজারে। এবারের মৌসুম শুরুর থেকে 6 মে পর্যন্ত শতাধিক চালান লিচু রপ্তানি হয়েছে বিভিন্ন দেশে, যা গত বছরের তুলনায় প্রায় 40% বেশি বলছে সংশ্লিষ্টরা। তবে উষ্ণমণ্ডলীয় এ দ্বীপে উপযুক্ত সময়ে লিচু সংগ্রহ করাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মাত্র কয়েক ঘন্টার দেরি হলে কমে যেতে পারে গুণগত মান ও পরিমাণ। তাই তো বাগান থেকে বন্দর পর্যন্ত সরবরাহ ব্যবস্থাপনায় আনা হয়েছে ছন্দ ও গতি। হাইকো শুল্ক বিভাগ জানিয়েছে, সহজেই সর্টিং সেন্টারে লিচু পৌঁছাতে বাগানের কাছেই তৈরি করা হয়েছে প্রসেসিং পয়েন্ট। ফলে সংগ্রহের মাত্র 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাচ্ছে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে। সেখানেই করা হয় মান পরীক্ষা। মাত্র 30 মিনিটেই মিলছে পরীক্ষার ফল। পরীক্ষার ফল পাওয়ার সঙ্গে সঙ্গে তথ্য সিস্টেমে আপলোড করা হয়। এরপর শীতাতপ ট্রাক সরাসরি চলে যাচ্ছে বন্দরে। আর এ পুরো প্রক্রিয়াটি এখন অনেক দ্রুত করা সম্ভব হচ্ছে। অন্যদিকে ডিজিটাল শুল্ক ব্যবস্থার কারণে কাগজপত্রের জটিলতাও কমেছে অনেক। অনলাইনেই আবেদন, অনুমোদন এবং ইলেকট্রনিক সার্টিফিকেট সবকিছুই এখন সম্পন্ন হচ্ছে একটি সমন্বিত প্ল্যাটফর্মে। ফলে হাইকো থেকে কুয়াংতং শেনচেন বন্দরে লিচু পৌঁছাতে সময় লাগছে 24 ঘন্টারও কম। আমরা নতুন প্যাকেজিং সুবিধা তৈরি করছি। ভবিষ্যতে আরো বড় আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে চাই। বর্তমানে ইতালি ও কানাডা সহ বিভিন্ন দেশে যাচ্ছে হাইনানের এসব রসালো লিচু। রপ্তানিকারকদের নজর এখন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার বাজারের দিকে। ইতিহাসের গন্ধে ভরা প্রাচীন এক জাদুঘর, আর সেই ইতিহাসকেই 1 কাপ কফিতে মিশিয়ে ঐতিহ্যের গল্প বলছেন চীনের এক তরুণ উদ্যোক্তা। এখানে কফি শুধু পানীয় নয়, বরং এক সাংস্কৃতিক অভিজ্ঞতা। ঐতিহ্য আর অভিনব পরিবেশনায় হয়ে উঠছে কফি প্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু। কফির কাপে ভাসছে মরিচ, লেবু, কখনো আবার ঐতিহাসিক স্থানের ছবি। অভিনব এই কফির কাপে শিল্পের সাথে মিশে আছে ঐতিহাসিক স্বাদও। প্রায় 1800 বছরের পুরনো স্থাপনা চীনের চেংদু শহরের উহই শ্রাইন জাদুঘর, যা পরিচিত 3 কিংডমস নামেও, যেখানে দর্শনার্থীদের আনাগোনা চোখে পড়ার মতো। এখানে ইতিহাসের অধ্যায় ছুঁয়ে দেখার পর অনেকেই থেমে যান জাদুঘরের ভেতরে চেংশিয়াং ক্যাফেতে। এই ক্যাফের প্রতিটি কফির নাম আর স্বাদে রয়েছে ইতিহাসের প্রতিচ্ছবি। বার্নিং অব দ্য রেড ক্লিপস নামের কফিতে মিশেছে সিচুয়ানের বিখ্যাত ঝাঁঝালো স্বাদ, আর গ্রিন পাম ওয়াইন কফি যেন ফিরিয়ে নেয় 3 কিংডমস যুগের গল্পে। শুধু তাই নয়, কফির ফোমের ওপরে বারিস্তাদের নিখুঁত হাতে ফুটে উঠেছে ঐতিহাসিক প্রতিকৃতি। এখানে কফি শুধু পানীয় নয়, বরং এক সাংস্কৃতিক অভিজ্ঞতা। আমরা কফির মাধ্যমে চীনা সংস্কৃতিকে মানুষের কাছে তুলে ধরতে চাই। স্বাদ, উপস্থাপনা সবকিছুর মধ্য দিয়েই মানুষ 3 কিংডমস আর চেংদুর সংস্কৃতির সঙ্গে সংযোগ খুঁজে পায়। 2019 সালে চাকরি ছেড়ে বইয়ের দোকান দেন অভিনব এই কফি শপের উদ্যোক্তা লি ফেইয়াং। এরপর 2023 সালে বিভিন্ন শহর ও পর্যটন কেন্দ্রে নিজের কফি ব্র্যান্ড চালু করেন লি। চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি আর আধুনিক ভোক্তা চাহিদার মিশেল এখন হয়ে উঠছে কফি প্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু। ঢাকা বেইজিং এক্সপ্রেস আজ এ পর্যন্ত। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ।